আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ক্লাসটি হতে যাচ্ছে লিসেনিং এর উপর। লিসেনিং এর অনেকেই আছে খুব ভালো করতেছে, দেখা যাচ্ছে যে আবার অনেকে আছে যে লিসেনিং এ কোনোভাবে ইমপ্রুভ করতে পারছে না। তো তাদেরকেই বলবো যে লিসেনিং এ ভালো করতে হলে আপনাকে অবশ্যই গ্যাপ ফিলে ভালো করতে হবে। বিকজ অফ দেখা যায় যে গ্যাপ ফিল আপনার 20 মতো থাকে। তো আপনি যদি গ্যাপ ফিলে 20 মধ্যে 20 পান অথবা 18 এমন টাইপের স্কোর পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ভালো স্কোরটা করতে পারবেন। তো অবশ্যই গ্যাপ ফিলের উপর আপনাকে বেশি বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। এন্ড দেখা যাচ্ছে যে আপনার সেকশন অনেকের বেশি হয়ে থাকে, যেমন অনেকে মনে করে এখানে 10 এর মধ্যে 10ই হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে অনেকে প্রবলেম ফেস করছে গ্যাপ ফিলের, যেটা আছে সেকশন 4 এ আছে। হ্যাঁ, তো সেকশন 4 এরটা অনেক জটিল মনে হয় অনেকের কাছে, বলে যে এটার উপর বেশি বেশি ক্লাস দেওয়ার জন্য। তো অবশ্যই আজকের ক্লাসটি কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। খুব ভালো করে বোঝার ট্রাই করবেন ইনশাল্লাহ, তাহলে লিসেনিং এর গ্যাপ ফিলার প্রবলেম হবে না। আর এছাড়াও চাইলে আপনারা আমার যে পার্সোনাল কোর্স আছে সেখানে অ্যাডমিট হতে পারেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। আর বেশি বেশি করে অবশ্যই লিসেনিং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো টিপস এবং ট্রিক্সই কাজে লাগবে না, বিকজ অফ আপনি যা শুনবেন সেটি কিন্তু আপনি ওখানে লিখবেন। তো আপনি যদি শুনে বুঝতে না পারেন তাহলে তো কিছুই হবে না। জন্য বেশি বেশি করে লিসেনিং শোনার প্র্যাকটিস করতে হবে। যত বেশি শুনবেন তত বেশি তাদের অ্যাকসেন্ট আপনি বুঝতে পারবেন এবং সহজেই আপনি বুঝতে পারবেন যে কি বলতেছে এবং আনসারটি সহজে ধরতে পারবেন। এখন আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি। আর মেইন ক্লাসে চলে যাওয়ার আগে বলবো যে অবশ্যই যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে ফেলেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলেন আজকে আমরা লিসনিং গ্যাপ ফিলের কিছু টিপস দেখে আসি। ফার্স্ট অফ অল আমরা কিভাবে লিসেনিংটা শুরু করব সেটি নিয়ে একটু কথা বলে নিই। আমাদের অবশ্যই লিসেনিং এর যে ইনস্ট্রাকশনটা দেয়া থাকবে, অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যে ইনস্ট্রাকশনে কি দিয়েছে, কত ওয়ার্ডের মধ্যে আমাদের আনসারটা লিখতে হবে, এটি যদি আমরা ভুল করি তাহলে কিন্তু ফুল আনসারটি মিস্টেক হয়ে যাবে, আমাদের রং হয়ে যাবে। তো সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। অনেকে তাড়াহুড়া করতে যেয়ে দেখা যায় যে ইনস্ট্রাকশন ফলো করে না, পরবর্তীতে দেখা যায় অনেকগুলো আনসার মিস্টেক হয়ে যায়। তারপর যে আমরা কিওয়ার্ডস নিতে শিখবো, যে কিভাবে কিওয়ার্ডস নিতে হয়, কিভাবে কোশ্চেন পড়তে হয়, এগুলা শিখতে হবে। আপনি মেইন কিওয়ার্ডস যদি বুঝতে পারেন, যে মেইন কোন কিওয়ার্ডস গুলা, সেগুলো যদি বুঝতে পারেন তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে আনসারটি ধরার জন্য। এবং কোন কোন লাইনগুলো আমাদের পড়তে হবে, কোন কোন লাইনগুলো স্কিপ করতে হবে, সেটিও কিন্তু আপনার জানতে হবে। তো আপনি যদি জানতে চান অবশ্যই ফুল ক্লাস কিন্তু মনোযোগ সহকারেই দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর একটি কথা অনেকেই খুব বেশি পরিমাণে স্পেলিং মিস্টেক করেন। তাদেরকে আমি বলবো যে আপনারা যে বিগত যেগুলা আনসার এসে থাকে সেগুলা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। ওগুলার মধ্যে থেকে অনেক আনসার আবারও চলে আসে। তো এই যদি ফরম্যাটটা আপনি চান, যে ফুল 1200 ওয়ার্ডস এর একটা পিডিএফ আছে আমার কাছে, ওটি যদি চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাকে আমি দিয়ে দিব। তো চলেন আমরা শিখে আসি। এখন কিভাবে আমরা বুঝতে পারবো যে কোন আনসারটি কোথায় হবে, নাউন হবে আনসার নাকি অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, সেটি একটু আমরা আগে জেনে নিই। অনেকেই প্রবলেম ফেস করেন যে বলেন আমার বেসিক অনেক খারাপ। তাদের জন্য বলবো যে ভিডিওটি যদি দেখেন, আপনার বেসিক যতই খারাপ হোক না কেন, আপনিও 100% এখন থেকে গ্যাপ ফিল পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টাইম আমাদের আনসার যেটি হয় সেটি নাউন হয়ে থাকে। সামটাইমস ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এই ধরনের আনসারও হয়ে থাকে। এটি একেবারে আমাদের রিডিং এর যে গ্যাপ ফিল সেরকম। তারপর সাবজেক্ট অবজেক্ট হিসাবে আমরা জানি নাউন হয়ে থাকে। এই জিনিসগুলা কিন্তু যারা একটু মোটামুটি আমরা গ্রামার সম্পর্কে ধারণা রাখি তারা সবাই জানে। এটা এরকম কিছু না যে খুব আহামরি খুব কঠিন বিষয়। এগুলা যারা আর কি 9-10 ভালো করে পড়াশোনা করেছে তারা কিন্তু একেবারে
ইজি বিষয়, এটা জানবে। 9-10 এর বুকসে এই জিনিসগুলা কিন্তু খুব সুন্দরভাবেই দেয়া আছে, ঠিক আছে? মানে আমি এটা কেন বললাম, অনেকে মনে করে এগুলা খুব বেশি অ্যাডভান্স লেভেলের, কিন্তু সেটি কিন্তু না। গ্রামার কিন্তু আপনি যা 9-10 শিখে আসছেন ওগুলা দিয়ে আপনি চালিয়ে দিতে পারবেন যদি আপনি মনে রাখতে পারেন। আপনার 9-10 যে অ্যাডভান্স বই আছে ওই বইগুলাতেও কিন্তু এখন যেগুলা বললাম এই গ্রামার সাইড নিয়ে কথা, এগুলা কিন্তু সবগুলা জিনিসই আছে। দেন দেখেন আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে হচ্ছে নাউন হয়ে থাকে। আমরা সবাই জানি আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে নাউন হয়ে থাকে। যদি কোনো গ্যাপের আগে আর্টিকেল অর প্রিপোজিশন দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওই গ্যাপটাতে নাউন হয়ে যাবে। তারপর আমরা একটু খেয়াল করি, এ অ্যান থাকলে হচ্ছে সিঙ্গুলার নাউন হবে, দেন হচ্ছে দা থাকলে হচ্ছে সিঙ্গুলার অর প্লুরাল, যে কোনো একটি হতে পারে, ওটা আমাদের সাবজেক্ট মানে আমাদের হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে মেইনলি। তারপর আমরা একটু খেয়াল করি নেক্সটে কি আছে, সাম, মিনি, ভেরিয়াস, সিভারেল, ফিউয়াল, দোস, দিস, বোথ, এই ধরনের যদি আমরা কোনো ওয়ার্ড পাই এবং তারপরে যদি গ্যাপ দেখি তাহলে বুঝতে পারবো ওই গ্যাপটাতে প্লুরাল নাউন হবে। তারপর আমরা একটু খেয়াল করি যে এন থাকলে এ ই আই ও ইউ দিয়ে নাউন হবে, অথবা আমরা সবাই জানি যে এই 5টি ভাওয়েলের মতন যদি কোনো ওয়ার্ড উচ্চারণ হয় শুরুতেই তাহলে কিন্তু ওইখানে আমাদের কি ওই ধরনের ওয়ার্ডটা হবে, রাইট? তার মানে এ ই আই ও ইউ দিয়ে এই যে 5টি ভাওয়েল এই ধরনের কোনো ওখানে ভোকাব হবে, অথবা এইগুলা উচ্চারিত হয় এরকম সাউন্ডে উচ্চারিত হয় সেই ধরনের কোনো ভোকাব ওখানে হবে, যেহেতু অ্যান যদি গ্যাপের আগে থাকে। তারপর আমরা একটু সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ধারণা নিই। যেমন অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অ্যাডভার্বের পরে ভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এইগুলা আমরা একটু ডিটেলসে শিখে রাখবো, তাহলে হবে কি আপনার রাইটিং এর ক্ষেত্রেও খুব হেল্প হবে, রিডিং এর ক্ষেত্রেও হেল্প হবে, সেম ভাবে আপনার স্পিকিং এর যেও হেল্প হবে। এখন আমরা একটু জেনে নেই যে আমাদের কিছু কনফিউশন অ্যালফাবেট আছে। এটি মেইনলি আমাদের বেশি প্রয়োজন হয় আপনার সেকশন 1 এর জন্য। তবুও দেখে রাখবেন, যেহেতু অনেক সময় আপনার এই ধরনের সাউন্ডে প্রবলেম হয়, যেমন ওরা হচ্ছে এ বলে না কিন্তু এই বলে, দেন হচ্ছে আরটাকে আ উচ্চারণ করে, যেহেতু ব্রিটিশ আর হচ্ছে আমেরিকানরা তো খুব জোর দিয়ে বলে আর। অ্যান্ড দেন হচ্ছে ডাব্লিউ, অ্যাম, অ্যান। সো অ্যামটাকে অনেক সময় মনে হয় অ্যান বলতেছে, অ্যানটাকে অনেক সময় মনে হয় যে অ্যাম বলতেছে। এর জন্য ভালো করে সবসময় আমরা যদি ওই সাউন্ড গুলো বেশি করে শুনি তাহলে এই কনফিউশন ও যেগুলো অ্যালফাবেট আছে এই প্রবলেম গুলো কিন্তু আর থাকবে না। তারপর আমরা একটু দেখে নিই কনফিউশন যে নাম্বার গুলো আছে, এই যে এই ধরনের নাম্বার, এছাড়া আরো অনেক ধরনের আছে যেরকম সিমিলারিটিস যেগুলো থাকে আর কি। যেমন 0টাকে কিন্তু ও বলে ওরা। তারপর হচ্ছে 15, 50, এই দুইটা যখন যে কোনো একটা বলবে আপনি বুঝতে অনেক সময় ভাববেন যে কোনটা বলতেছে, বুঝতে পারবেন না, 15 বললো নাকি 50 বললো, 14 বললো নাকি 40 বললো। তো এই যে নাম্বার গুলো আছে কনফিউজ করে ফেলে, এগুলা বেশি বেশি করে শুনতে হবে। যত বেশি শুনবেন তত বেশি আপনার ধারণাটা একেবারে স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন খুব সহজে যে আসলে কোনটি বলতেছে। আর ওরা এই ধরনের নাম্বারই বেশি বলে বিকজ অফ আপনাকে আরো বেশি হচ্ছে ট্রাপে ফেলার জন্য, এই জন্য বেশি করে আমাদের শুনতে হবে। তারপর 21st কে দেখেন 21 কে 21st বলতে পারে, 22 কে 22nd বলতে পারে, এই ধরনের ওরা বলে থাকে। এখন আমরা একটু দেখে নিই যে টাইপস অফ ডিটারমাইনার্স। সো ডিটারমাইনার্স গুলার পরে কিন্তু আমাদের আর্টিকেল, মানে ডিটারমাইনার্স কোনগুলা সেগুলো একটু দেখে নিই। আর্টিকেল, তারপর হচ্ছে পজিটিভ যেগুলো আছে, ঠিক আছে, এই যে পজিটিভ, তো এইগুলাকে কিন্তু ডিটারমাইনার্স বলে। আরো এখানে অনেকগুলা ভেরিফিকেশন আছে ডিটারমাইনার্স কোনগুলা কোনগুলা। তো এইগুলা যদি আমরা একটু শিখে নেই এগুলো আমাদের হেল্প করবে, কারণ আমরা একটু জেনে নেই ডিটারমাইনার্স এর পরে কিন্তু নাউন বসে, ঠিক আছে? তাহলে আর্টিকেলের মধ্যে আমরা তো জানি কোনগুলো আছে। পজিটিভ ডিটারমাইনার্স এর মধ্যে দেখি একটু, যেমন মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার অ্যান্ড দেয়ার, এই ধরনের ধরেন ওয়ার্ডের পরে গ্যাপ আছে, তাহলে আপনি বুঝতে পারবেন ওই গ্যাপে কিন্তু নাউন হবে। তারপর দেখেন
যে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার্স কোনগুলা, দিস, দ্যাট, দোস অ্যান্ড দিস, এইগুলা যদি থাকে তাহলে আপনার তারপরে যদি গ্যাপ থাকে আপনি বুঝতে পারবেন নাউন হবে। কোয়ান্টিফায়ার্স মধ্যে এই যে ফিউ, মেনি, সাম, লিডিল, ফিউ, নোন, এই ধরনের যদি কোনো কিছু পান বুঝতে পারবেন যে সেখানে আপনার কি হবে, তারপরে হবে আপনার নাউন। তারপর হচ্ছে ডিস্ট্রাকটিভ, তার মধ্যে দেখেন কি আছে, এভরি, ইচ, আইদার, নাইদার, তারপর হচ্ছে বোথ, অল, হাফ। তো আমরা এগুলো একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু এগুলো দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এর পরে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে, নাউন হবে, যেটি হবে সেটি নাউন হবে। তো এই তো আর কি আমরা বুঝতে পারলাম যে কোন কোন বেসিক জিনিস আমাদের জানতে হবে। এখন আমরা চলে যাব আজকের আমাদের কোশ্চেনটা দেখি আমরা কি আছে। এখন কোশ্চেনের শুরুতেই আপনাকে বলেছিলাম যে ইনস্ট্রাকশনটা ভালো করে দেখতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, রাইট ওয়ান ওয়ার্ড অনলি। সো আপনাকে খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে, আপনি ওয়ান ওয়ার্ডের বেশি কিন্তু আনসার করতে পারবেন না। যদি ওয়ান ওয়ার্ডের বেশি করে ফেলেন তাহলে আনসারটি রং হয়ে যাবে। এখন আমরা কোশ্চেন পড়ে দেখি যে কিভাবে কোশ্চেন পড়তে হয়, কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করতে হয়, এটি শিখবো। তো চলেন শুরু করি। জাস্ট আপনি টাইটেলটা একটু দেখতে পারেন যে আসলে কি সম্পর্কে বলতেছে, মেরোইন রিনিউয়েবল এনার্জি। সো এটা আপনাকে আবার ব্র্যাকেট দিয়ে বুঝাই দিছে যে অ্যাকচুয়ালি এটা কি কি বুঝাইছে। ওশেন এনার্জি মানে হচ্ছে সমুদ্র যে শক্তি, সমুদ্রের যে শক্তি সেটার সম্পর্কে এখানে তাহলে ফুল আমাদের আজকের স্ক্রিপ্টটা থাকবে। এখন দেখেন এরপরে যে সাব টাইটেলটা আছে, যে প্রত্যেকটার যে টাইটেল গুলো আছে, ইন্ট্রোডাকশন, প্রথমে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবে। এখন দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে জাস্ট এই পর্যন্ত কিন্তু একটু খেয়াল করে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো, এই যে পলিউশন, এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। তারপর হচ্ছে আবার ওই দেখেন এই যে ওয়েভ এনার্জি চলে আসছে। তো ইন্ট্রোডাকশনের মধ্যে জাস্ট একটা কোশ্চেন ব্লাঙ্ক আছে, রাইট? এই যে একটা ব্লাঙ্ক আছে 31, জাস্ট এইটাই আছে। তো আপনার যেখানে ব্লাঙ্ক থাকবে জাস্ট ওই লাইনটাই পড়বেন, তাহলে আপনার আনসার ধরতে খুবই খুবই সহজ হয়ে যাবে। আপনি যদি ওই লাইনটা পড়েন এবং ওখানে এসে যদি বসে থাকেন যে কখন ওইটা বলবে। তো আমরা দেখি এখানে কি বলছে, মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ অফ গ্রোথ ইন পপুলেশন অ্যান্ড ড্যাশ। সো এখানে কি বুঝিয়েছে, মানে খুব সহজে খুব দ্রুত বুঝতে হবে, আরো বেশি আমাদের এনার্জি প্রয়োজন বিকজ অফ, কারণ সেটি দেখাচ্ছে গ্রোথ ইন পপুলেশন, যে বিকজ অফ কিসের জন্য, মানুষ বেড়ে গেছে, অ্যান্ড ড্যাশ, যেহেতু পপুলেশন হচ্ছে আপনার নাউন, অ্যান্ড এর পরে আবার গ্যাপ আছে, তাহলে অ্যান্ড এর আগে যেহেতু নাউন আছে অ্যান্ড এর পরেও কিন্তু নাউন হবে, অর এর আগে যদি নাউন থাকে অর এর পরেও নাউন হবে, আবার অ্যান্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও অ্যাডজেক্টিভ হবে। এটা আমরা একটু শুনে রাখি তাহলে আমাদের জন্য বেটার হবে। যেহেতু পপুলেশন আছে নাউন, সো অ্যান্ড এর পরে আছে আমাদের কি গ্যাপ, তাহলে এখানেও কি হবে, একটা নাউন হবে, যেটি হোক সেটি নাউন হবে আনসার। তো আপনি এইটা যেহেতু শুরুতেই আছে, শুরুর দিকেই, এই জন্য অত বেশি প্রবলেম হবে না। তারপরেও আপনি কি করতে পারেন, এই যে পপুলেশনটাকে আপনার কিওয়ার্ডস হিসাবে নিতে পারেন, বিকজ অফ আমি কিন্তু অলরেডি অনেক ক্লাসে বলেছি যে কোনগুলো আমাদের কিওয়ার্ডস হিসাবে নেওয়া উচিত। ফার্স্ট অফ অল আপনার দেখতে হবে কোনো নেম আছে কিনা, দেন দেখতে হবে নাম্বার আছে কিনা। এই যে এই জিনিসগুলো যদি না থাকে তারপর আপনি খুঁজতে থাকবেন যে কোনো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই ধরনের কিছু আছে কিনা। তো আমরা এখানে পপুলেশনটা নিচ্ছি নাউন হিসাবে। দেন হচ্ছে দেখেন এখানে গ্রোথটাকে নিলেও নিতে পারেন বা এনার্জিটাকে নিলেও নিতে পারেন, বিকজ অফ সম্পূর্ণ জিনিসটা এনার্জির উপরই তো ডিপেন্ড করতেছে। না নিলেও সমস্যা নেই, পপুলেশনটাই কিন্তু খুব ভালো একটি কিওয়ার্ডস। ঠিক আছে, তো আমরা এটা পড়ে ফেললাম। এখন কি আপনি এইগুলাও পড়বেন? নো নিড, এগুলা পড়া যাবে না। যে পড়বে তার জন্য কিন্তু সময় টাইম কমে আসবে, সে কিন্তু ফুল কোশ্চেনটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। আর যখন ফুল কোশ্চেন না পড়তে পারবেন তখন আনসারও আপনি ধরতে পারবেন না। তো দেখেন আমি তাহলে ওইগুলো না পড়ে স্কিপ করে আমি চলে আসছি ওয়েভ এনার্জিতে। ওয়েভ এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি এই পর্যন্ত, রাইট? ওয়েভ এনার্জির মধ্যে এইটুকু পার্ট। তো এখানে জাস্ট ওয়ান একটি আছে গ্যাপ ফিল আছে, এই যে 32। তো জাস্ট আমি এই লাইনটাই পড়বো যেহেতু এই লাইনটাতে আমার গ্যাপ আছে।
এখন এটা কিসের উপর? অ্যাডভান্টেজ মানে সুবিধার কথা বলা হয়েছে। ওয়েবস প্রোভাইড, কোনো কিছু একটা প্রোভাইড করে, যেহেতু এই আছে তাহলে কি এটা আর্টিকেল হিসেবে উচ্চারণ করতে হবে, তারপরে তাহলে কি হবে এখানে? সিঙ্গুলার নাউন হবে, রাইট? সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। এখন এখানে কোনো কিছু একটি হচ্ছে প্রোভাইড করা হয়, কোন জিনিসটি প্রোভাইড করা হচ্ছে একটির কথা বলা হচ্ছে, তাহলে সিঙ্গুলার একটি নাউন হবে, সেটি হবে আমাদের আনসার। তো এখানে রিনিউয়েবল এনার্জি বুঝতে পারেন, অথবা এই যে অ্যাডভান্টেজ, এটাকে যে আমরা কিওয়ার্ডস হিসাবে রেখে দিয়েছি, এটাও আপনি কিওয়ার্ডস হিসাবে নিতে পারেন, ঠিক আছে? প্রোভাইডটা নিতে পারেন, শেষ, এর বেশি নেওয়ার দরকার নেই। অথবা ওয়েবস প্রোভাইড, এইটাও নিতে পারেন, এতটুকু নিলেই এনাফ, বেশি নেওয়া দরকার নেই। এখন কথা হচ্ছে তারপরে যে লাইনগুলো আছে ওগুলা কি পড়বো? নো, যে উপরে বললাম পড়তে হবে না, ওগুলা আমরা স্কিপ করে আবার নিচে চলে যাব। যেমন এই লাইন দুইটা কিন্তু আর পড়বো না, এখানে কোনো আমাদের গ্যাপ ফিল নেই। পরে চলে যাব প্রবলেমসে, ঠিক আছে? প্রবলেমস, এখানে দেখেন প্রবলেমস এর মধ্যে হচ্ছে দুইটা আছে, 33 আর 34 গ্যাপ ফিল আছে। তো দুইটা লাইনে হচ্ছে গ্যাপ ফিল আছে, এই জন্য দুইটা লাইনই পড়বো। ফার্স্ট অফ অল দেখি এটাতে কি আছে। ওয়েভস ক্যান মুভ ইন এনি ড্যাশ। ওয়েভস তরঙ্গ পারে মুভ করতে, ইন এনি, কোথায় তরঙ্গ করতে পারে, মানে তরঙ্গ হচ্ছে যে কোনো জায়গায় কি মুভ করতে পারে না, সেটাই বোঝাচ্ছে। এখন কি বুঝিয়েছে এখানে? এনি হচ্ছে কি? ডিটারমাইন। তো ডিটারমাইনের পরে কি হবে আমাদের? এখানে নাউন হবে, একটু আগেই কিন্তু বলে দিয়েছি। তো এখানেও কিন্তু আমাদের আনসার নাউন হচ্ছে। মুভমেন্ট অফ স্যান্ড ইটিসি অন দ্য ড্যাশ, এখানে আপনি মুভটাকে নিতে পারেন, আর হচ্ছে ওয়েবটাকে নিতে পারেন, ওয়েবস, ঠিক আছে? তো এটা নিয়ে ফেললাম। তারপর একটা মুভমেন্ট অফ স্যান্ড, তার মানে বালির যে মুভমেন্টের কথা সেটা বলতেছে। ইটিসি তার মানে আরো অনেক কিছু এরকম মুভমেন্ট হতে পারে, রাইট? বালি মুভমেন্ট হয়, এছাড়া আরো যে পার্টিকেল গুলো থাকে সাগরের মধ্যে সেগুলো মুভমেন্ট হয়। ওকে, নো প্রবলেম। ওয়ান দ্য ড্যাশ অফ দ্য ওশেন মে বি অ্যাফেক্টেড, এই যে মুভমেন্ট হচ্ছে তার ফলে কি হচ্ছে? ওই জিনিসটা অ্যাফেক্টেড হচ্ছে, কোন জিনিসটা আমরা জানি না, যেহেতু এখানে দিয়ে আছে, সো এখানেও আমাদের নাউন হবে। অফ দ্য ওশেন মে বি অ্যাফেক্টেড, এবং তার ফলে ওই জিনিসটার হচ্ছে অ্যাফেক্টেড হয়, ঠিক আছে? প্রভাবিত হচ্ছে, কোনটা প্রভাবিত হচ্ছে সেটি হবে এখানে আনসার। ওকে, তারপর আমরা চলে যাব নেক্সট টাইডাল এনার্জি। তো টাইডাল এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি 35 আছে, এন্ড দেন হচ্ছে 36, তারপর 37, তিনটা আছে। তো দেখেন এই লাইনটাতে আমাদের আছে, সো এই লাইনটা পড়বো। টাইডস আর মোর ড্যাশ দেন ওয়েভস, টাইডস মানে কি? জোয়ার ভাটা। আর মোর দেন, এখানে দেখেন একটা ওরা একটু করেছে, মোর আরো বেশি, এখানে দেনটা মোর দেনও আগে বলতে পারতো, তারপর হচ্ছে ওয়েভস বলতে পারতো। আবার দেখেন মোর, এখানে কি বলেছে? এখানে কোনটা হচ্ছে বেশি? টাইডস আর মোর ড্যাশ দেন ওয়েভস, ওয়েভস এর থেকে কোনটা বেশি টাইডস এর, সেটাই হবে এখানে আনসার, ঠিক আছে? এখন দেখেন এখানে যে টাইডস আছে জোয়ার ভাটা, আর এখানে আমরা ওয়েভসটাকে নিতে পারি, ওয়েভস। তাহলে ওয়েভস থেকে টাইডস কোনটা হচ্ছে বেশি, সেটি হবে এখানকার আনসার। তারপর ওটা আমরা দেখি, উইল বি ক্রিয়েটেড ইন আ ড্যাশ এর সুইনশি। এখন দেখেন এখানে এই যে আছে, তাহলে এরপরেও কি নাউন হবে? সিঙ্গুলার নাউন। উইল বি ক্রিয়েটেড ইন আ ড্যাশ, কোন একটি হচ্ছে জিনিস ক্রিয়েট করতে পারবে, এর সোয়ানসি একটা জায়গার নাম বলেছে। তারপর আমরা পরেরটা দেখি। সো এইটা আনসার ধরতে গেলে আপনার, যেহেতু এটা হচ্ছে নেম আছে, নাউন আছে, এইটা আমরা নিলাম, ক্রিয়েটেডটা আপনি নিতে পারেন, এই তো, তাহলে হয়ে গেল। পরেরটা আমরা দেখি, এই দুইটা লাইনে কিন্তু কোনো গ্যাপ নেই, সো এই দুইটা লাইন আমরা পড়বো না, স্কিপ করে আমরা চলে যাচ্ছি। তারপরে 37 এই লাইনটা আছে, স্টোরড ওয়াটার ইজ রিলিজড থ্রু ড্যাশ, তাহলে যে ওয়াটার গুলো স্টোর করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, ইজ রিলিজ সেগুলা বের হচ্ছে, নির্গত হয়, থ্রু কোনটার মাধ্যমে নির্গত হয়, সেটি হবে এখানে আনসার। যেহেতু এখানে থ্রু হচ্ছে কি আপনার প্রিপোজিশন, সো এটা এখানে কি হবে? নাউন হবে। তারপরে দেখি অ্যাডভান্টেজ।
অ্যাডভান্টেজেস এর মধ্যে আবার প্রথম লাইনে কোনো এখানে গ্যাপ ফিল নেই, সো এটি পড়বো না। এখানে দেখি নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক, সো নো ড্যাশ কোনো কিছু হচ্ছে রিকোয়ার্ড নেই, কোনটাতে রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক, কাজটি করার জন্য, ওই কাজটি করার জন্য এটা প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে এইটাকে নিয়ে নিই। তারপর দেখেন এখানে তাহলে নাউন হিসাবে কিন্তু আমাদের হচ্ছে এই হতে পারে কি, এই দেখেন এখানে এখানে কি আছে, ইজ আছে। ইজের আগে কি, প্রথমে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট হিসাবেও কিন্তু আমাদের এখানে নাউন হবে, রাইট। তারপর দেখেন লাইকলি ইজ, এখানে তাহলে নোটা আমরা নিতে পারি। তারপরে দেখেন লাইকলি টু ক্রিয়েট আ নাম্বার অফ ড্যাশ, অফ আছে, সো এখানেও কি হবে আমাদের প্রিপোজিশনের পরে নাউন হবে। লাইকলি টু ক্রিয়েট নাম্বার অফ, তাহলে নাম্বার অফটাকে আমরা নিয়ে নিই, কোনো জিনিস তৈরি করতে পারবে, লাইকলি টু ক্রিয়েট আ নাম্বার অফ ড্যাশ, তাহলে এখানেও কি আমাদের নাউন হবে। প্রবলেম, তারপর দেখি তাহলে অ্যাডভান্টেজের লাস্ট পয়েন্টটাতেও, লাস্ট লাইনেও কিন্তু আমাদের আনসার আছে, তো লাস্ট লাইনটাকে আরো ভালো করে শুনতে হবে। প্রবলেমের মধ্যে দেখেন লাস্ট ওয়ান প্রবলেম, আমি হার্ম ফিশ অ্যান্ড বার্ডস, তারপর হচ্ছে বাই এফেক্টিং ড্যাশ অ্যান্ড বিল্ডিং আপ সিল্ট, তাহলে এফেক্টিং, তাহলে কোনটি দ্বারা এফেক্টিং হচ্ছে, বাই এফেক্টিং ড্যাশ, কোনটি দ্বারা এফেক্টিং হচ্ছে, তাহলে এখানে কি হবে আমাদের নাউন হবে, বাই এফেক্টিং ড্যাশ। আবার একটা জিনিস দেখেন, এই যে অ্যান্ড আছে, অ্যান্ড এর পরে আবার দেখেন বিল্ডিং আপ সিল্ট, তাহলে এখানেও কিন্তু আমাদের একটা নাউন হচ্ছে, রাইট। আর এরপরে কিন্তু দেখেন আর কোনো গ্যাপ নেই, সো আমরা বুঝতে পারলাম এখানে আপনি কিওয়ার্ডস হিসাবে এইটা নিতে পারেন, হার্ম ফিশ অ্যান্ড বার্ডস, শুনলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এখন এটা বলবে। তো আমরা চলেন এখন আমরা যেহেতু সম্পূর্ণ কোশ্চেনটা এভাবে পড়ে ফেললাম, আপনারাও ঠিক সেম ভাবে পড়ে ফেলবেন খুব তাড়াতাড়ি দ্রুত, যে লাইনগুলাতে শুধু গ্যাপ আছে ওই লাইনগুলাই পড়বেন এবং ওই লাইনগুলাতে এসে বসে থাকবেন, তাহলে আনসারটি খুব সহজেই ধরতে পারবেন। এখন আমরা চলে যাব হচ্ছে লিসেনিংটা শুনবো এবং আপনারাও শুনে শুনে বলবেন যে কয়টা আপনার আনসার হয়েছে এবং কয়টা হয়নি, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ক্লাসটি কেমন লাগলো এবং এর পরে কোন বিষয়ের উপর ক্লাস চাচ্ছেন সেটিও বলবেন। তো চলেন আমরা শুনতে থাকি আজকের আমাদের ক্লাসটি। লিসেনিংটা আগে আমরা শুনে থাকি যে কি বলে, বা আপনারাও শুনবেন এবং আনসার করার ট্রাই করবেন। Now listen carefully and answer questions 31 to 40. Producing enough energy to meet our needs has become a serious problem. Demand is rising rapidly because of the world's increasing population and expanding industry. Burning fossil fuels like gas, coal and oil seriously damages the environment, and they'll eventually run out. For a number of years now, scientists have been working out how we can derive energy from renewable sources, such as the sun and wind, without causing pollution. Today, I'll outline marine renewable energy, also called ocean energy, which harnesses the movement of the oceans. Marine renewable energy can be divided into three main categories: wave energy, tidal energy, and ocean thermal energy conversion. And I'll say a few words about each one. First, wave energy. Numerous devices have been invented to harvest wave energy, with names such as Wave Dragon, the Penguin, and Mighty Whale. And research is going on to try and come up with a really efficient method. This form of energy has plenty of potential, as the source is constant, and there's no danger of waves coming to a standstill. Electricity can be generated using onshore systems, using a reservoir, or offshore systems.
But the problem with ocean waves is that they're erratic, with the wind making them travel in every direction. This adds to the difficulty of creating efficient technology. Ideally, all the waves would travel smoothly and regularly along the same straight line. Another drawback is that sand and other sediment on the ocean floor might be stopped from flowing normally, which can lead to environmental problems. The second category of marine energy that I'll mention is tidal energy. One major advantage of using the tide rather than waves as a source of energy is that it's predictable. We know the exact times of high and low tides for years to come. For tidal energy to be effective, the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This will be an area of water within a bay at Swansea, sheltered by a U-shaped breakwater, or dam, built out from the coast. The breakwater will contain 16 hydro turbines, and as the tide rises, water rushes through the breakwater, activating the turbines, which turn a generator to produce electricity. Then, for 3 hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon than in the open sea. Then, in order to release the stored water, gates in the breakwater are opened. It pours powerfully out of the lagoon, driving the turbines in the breakwater in the opposite direction and again generating thousands of megawatts of electricity. As there are 2 high tides a day, this lagoon scheme would generate electricity 4 times a day, every day, for a total of around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favour. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. The turbines are operated without the need for fuel, so it doesn't create any greenhouse gas emissions, and very little maintenance is needed. It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 jobs, a big boost to the local economy. On the other hand, there are fears that lagoons might harm both fish and birds, for example by disturbing migration patterns and causing a build-up of silt, affecting local ecosystems. অলরেডি আমাদের প্রত্যেকটা আনসার দিয়ে ফেলেছে, আমরা অনেকে বুঝতে পেরেছি এবং কিছু কিছু মানুষ আছে যে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেনি তাদের কোনো সমস্যা নাই, আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে, লিসেনিং শুনতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবো। তো ফার্স্টে যে আনসারটি বলেছিল সেটি আমরা একটু শুনি যে কিভাবে আনসারটা করেছিল। তো এখানে বলেছিল গ্রোথ ইন পপুলেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রি এবং পপুলেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, তো পপুলেশন এবং ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে, আরো বেশি এনার্জির প্রয়োজন হচ্ছে। অবশ্যই খেয়াল রাখবেন যে ওইখানে কিন্তু যখন আনসারটি করে তখন কিন্তু ওরা ওদের ভয়েসটাকে একটু চেঞ্জ করে ফেলে, মানে একটু জোর দিয়ে বলে। অবশ্যই সেটি বোঝার ট্রাই করবেন, যদি একবার বুঝতে পারেন তাহলে কিন্তু আনসার আর মিস্টেক হবে না। তারপর এখানে দেখি প্রোভাইড কি বলেছে আমাদের। সেকেন্ড যে আনসারটি আছে প্রোভাইড আ কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে প্রোভাইড আ কনস্ট্যান্ট হবে এখানে, সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। পরেরটা আমরা একটু দেখি, এখানে প্রবলেমটার কথা বলেছে ওয়েভস ক্যান মুভ ইন এনি ডিরেকশন, মানে যে কোনো জায়গায় যে কোনো দিকে হচ্ছে ওয়েভ
যেতে পারে। তারপর দেখি মুভমেন্ট অফ স্যান্ড ইটিসি, তারপর হচ্ছে এই যে বালিগুলা হচ্ছে মুভমেন্ট করতেছে, এছাড়াও যে পার্টিকেল গুলো আছে সেগুলা যে মুভমেন্ট করতেছে তার ফলে কি হচ্ছে, অন দ্য ফ্লোর অফ দ্য ওয়েশন মে বি অ্যাফেক্টেড। এই যে ওয়েশনের যে আপনার তলদেশ আছে, ফ্লোরটা আছে, সেটি কি অ্যাফেক্টেড হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আমরা দেখি টাইডাল এনার্জির মধ্যে টাইডস আর মোর প্রিডিক্টেবল, এখানে বলেছিল প্রিডিক্টেবল দেন ওয়েভস, ওয়েভস থেকে বেশি প্রিডিক্টেবল। ঠিক আছে, মানে হচ্ছে জোয়ার ভাটাকে বেশি প্রিডিক্ট করা যায়, ওয়েভসটাকে মানে ওয়েভস ঢেউ থেকে, যে তরঙ্গ থেকে ঢেউ যে কখন হবে সেটাকে প্রিডিক্ট করা যায় না, কখন মানে যায় খুব বেশি পরিমাণ যায় না, কিন্তু জোয়ার ভাটাটাকে হচ্ছে অনুমান করা যায় কখন হবে কখন হবে না, বাট তরঙ্গ বা ঢেউটাকে কিন্তু প্রিডিক্ট করা খুব কঠিন হয়ে যায়। তো এখানে কি হবে, প্রিডিক্টেবল। ওকে, তারপর আমরা দেখি will be created in a dash at sourcing, তারপর হচ্ছে সনসি হচ্ছে এখানে কি হবে, বে, ঠিক আছে, বে will be created in a way, এখানে কি হবে, বে, BAY, বে। তারপর আমরা দেখি এটাতে কি বলেছিল আনসার, stored water is released through, কোনটা দিয়ে বের হচ্ছে, যেগুলা হচ্ছে আপনার সংরক্ষণ করে রাখা হয় যে ওয়াটার গুলা, সেগুলা কোত্থেকে হচ্ছে রিলিজ হয়, নির্গত হয় গেটস থেকে, গেটস, গেট খুলে দিলেই তো রিলিজ হয়, রাইট, এখানে হবে গেটস। তারপর আমরা দেখি এখানে কি বলেছে, নো ফুয়েল, কোনো ফুয়েলের কোনো জ্বালানির কোনো প্রয়োজন নেই, ইস রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক, এর যে কাজ করার যে ক্ষমতা, হ্যাঁ, এর কাজের জন্য কোনো ফুয়েলের প্রয়োজন নেই। তারপর কি লাইকলি টু ক্রিয়েট আ নাম্বার অফ জবস, এখানে নাম্বার অফ জবসটাকে কিভাবে বলেছে, 2000, এখানে হচ্ছে নাম্বার অফটাকে কিভাবে প্যারাফ্রেজিং করেছে, 2000 দিয়ে, ক্রিয়েট দেন 2000 জবস, নাম্বার অফ জবস আর 2000 জবস কিন্তু সেম জিনিস, জাস্ট ওখানে প্যারাফ্রেজিং করে লিখেছে। এখানে নাম্বার অফ জবস, এখানে অ্যাকচুয়াল কোনো নাম্বার এখানে বলেনি, ওখানে কিন্তু 2000 এর কথা বলেছে। তারপরে আমরা দেখি প্রবলেমস এর মধ্যে আমাদের লাস্ট যেটা, এখানে কিভাবে বলেছে, বাই এফেক্টিং, এখানে বলেছে মাইগ্রেশন, মাইগ্রেশনের ফলেও এফেক্ট হচ্ছে। তো এই তো, অ্যান্ড কিসের দ্বারা, বিল্ডিং আপ সিল্ট, এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে তলানি বা হচ্ছে পলি হচ্ছে জমে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এভাবে করে আমরা যদি প্রত্যেকটি আনসার করতে পারি, একটি আনসারও কিন্তু মিস্টেক হওয়ার পসিবিলিটি নাই। তো অবশ্যই আমরা এভাবে করে কোশ্চেন পড়া শিখবো, এবং কোশ্চেনের কখন ভয়েস চেঞ্জ করে এইটাও কিন্তু বোঝার ট্রাই করব, যে আনসারটা বলার সময় কিভাবে ভয়েস চেঞ্জ করতেছে। আপনারা কি করবেন, যখন আনসারটা ওরা বলে তখন আপনারা ওই জায়গাটা বারবার শুনবেন যে কিভাবে আনসারটা বলছে, এরকম ভাবে কয়েকটা যদি প্র্যাকটিস করেন, অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটি কিন্তু আনসার হবে। তখন চোখ বন্ধ করে বলা যায় যে এখন কিন্তু আনসারটা বললো, কারণ তখন ওরা ভয়েসটাকে চেঞ্জ করে ফেলে। তো আপনারা কি করবেন, বারবার ওই যে যেখানে আনসার বলে সেখানে বারবার পরবর্তীতে মানে টেস্ট দেওয়ার পরে বারবার করে শুনবেন যে আনসারটি আসলে কিভাবে ডেলিভারি করতেছে। তো আপনি বারবার শুনলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওরা আনসারটা কিভাবে দেয়, ঠিক আছে। তো আজকে এ পর্যন্ত, আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন যে কোন বিষয়ের উপর আরো বেশি ভিডিও চাচ্ছেন।